যে ক্ষমতা কিছুতেই ছাড়া যাবে না। তার মানে এমন একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আপনারা শুরু করেছেন যে ক্ষমতা কিছুতেই ছাড়া যাবে না, এবং শাসন ক্ষমতাটা এমন ছিল যে ক্ষমতা কিছুতেই ছাড়া যাবে না, এটা যেই চিন্তা করে তাকে পরিপূর্ণভাবে সেই কাজে সাহায্য করে, সে চাইলেই সমস্ত কিছুটা জমিদারিতে পরিণত করতে পারে। 53 বছরে আজকে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে অন্তত একটি দল বিএনপি, তারা এই উপলব্ধি করছে গত 15 বছরে দমন পীড়ন, হামলা মামলা, গুম খুন, লক্ষ লক্ষ মানুষ, তাদের কর্মীরা আজকে মামলার শিকার। তাদের নামে কত লক্ষ মামলা দেওয়া হয়েছে, তাদের কত মানুষকে গুম করা হয়েছে। এই পুরো পরিস্থিতি দিয়ে আজকে বিএনপি বাংলাদেশে যদি এই উপলব্ধিটি ঠিকঠাক মতো আনতে পারে যে এই ধরনের রাষ্ট্র কাঠামোর পরিণতি এটাই, আপনারা যদি ভাবেন যে আপনারা ক্ষমতায় গিয়ে আবার একই ধরনের আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঘটাবেন, বাংলাদেশ কিন্তু এই চক্র থেকে বের হবে না। আপনারা কতটা সময় পারবেন এটা হয়তো আমরা জানি না, ইতিহাস আপনাদের সেই সুযোগও দেবে কিনা, কিন্তু এটা মনে রাখবেন, এই চক্র যদি আপনারা চালিত করেন তাহলে এই দেশ ছন্নছাড় হয়ে যাবে, এই দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। কাজেই সে কারণে আমরা আজকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখার বাস্তবতায় আছি, এবং এই কারণে আমরা বিএনপির সাথে আন্দোলন করছি একসাথে যুগপৎ ধারায়। কারণ বিএনপি সেই উপলব্ধিটা তাদের অতীত ইতিহাসের সাথে নিজেদের ছেদ ঘটিয়ে আজকে এইটা সামনে আনছে যে না, আমরা একই কায়দার পুরনো বাংলাদেশটাকে আর চলতে দেব না। বাংলাদেশ ঠিক একই কায়দার ফ্যাসিবাদী বাংলাদেশ চলবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে 31 দফার সামনে এসছে, সেই 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক যাত্রা তৈরি করা হবে। যদি সেইটা আমরা করতে পারি তাহলে সিরাজুল আলম খানের আগামীর বাংলাদেশে তিনি প্রাসঙ্গিক থাকবেন। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে 72 সালে তিনি যে রাজনীতি শুরু করেছিলেন সেই রাজনীতি হয়তো তৎকালীন সময়ের সমাজতান্ত্রিক বিপ্লবের যে বৈশ্বিক ধারা তার দ্বারা পরিচালিত হয়েছে, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সিরাজুল আলম খান এই রাষ্ট্রের গণতান্ত্রিক পরিগঠনের জন্য তার ধারাবাহিক লেগে থাকা সংগ্রাম করেছেন। আবারও একই ধরনের সাংগঠনিকতায় যখন মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে ভাবে না, অথবা এটা অত খুব গুরুত্বপূর্ণ মনে করে না, তখনও রিল্যান্টলেসলি একেবারে যাকে বলে নিরলসভাবে তিনি তার নিজের এই রাষ্ট্রের সংস্কার কিংবা কাঠামোগত পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য আনার রাজনীতি সামনে আনতেই থেকেছেন। আজকে বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতা এই যে আমাদের শাসকরা এবং এই সংবিধানের ক্ষমতা কাঠামো আমাদেরকে এমন একটা ইতিহাসের মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে আমরা যদি এই রাষ্ট্রটাকে সংস্কার না করি, আমাদের জাতীয় অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব আজকে হুমকির মধ্যে পড়বে।